আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট কিছু জিনিস শিখব, যেটা দ্বারা আমাদের গভর্নমেন্ট যত পরীক্ষা আছে, বেসরকারি যত পরীক্ষা আছে, গণিতের বিষয়ে সংখ্যাটা কিভাবে চিনব আমরা সেই বিষয়ে জানব। একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা বুঝবো যে একটি সংখ্যা জোড় না বেজোড়, মৌলিক না সহমৌলিক, তাই না? না যৌগিক সংখ্যা, বৃহত্তম না ক্ষুদ্রতম, এই যে ভ্যারাইটিস একটা প্রকারভেদ, এটা কিভাবে চিনবো আমরা? যদিও ছোট্ট ছোট জিনিস, সেগুলো আমরা ছোট ক্লাসে শিখেছি, তারপরে এর বেসিক ধরে আমরা শিখবো, যেন আমরা সহজে বুঝতে পারি। আজকের ক্লাসে আমরা জানতে পারছি যে একটি সংখ্যা জোড় না বেজোড় কিভাবে চিনবো, তাই না? একটি সংখ্যা জোড় এবং বেজোড় চেনার উপায় হলো, সংখ্যাটির শেষে একক স্থানীয় অঙ্ক যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে সেটি জোড়, আর একক স্থানীয় অঙ্ক যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে বেজোড়। অর্থাৎ যত বড়ই সংখ্যা হোক, আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে তো বলতে পারি 24 যদি একটা সংখ্যা হয় 2 দিয়ে ভাগ অবশ্য যায়, 12 দুগুণে 24 ভাগ জানি তাই বললাম। আমরা যদি এত বড় অনেক বড় সংখ্যা দিই 7 3 2 5 6, এটা 2 দিয়ে ভাগ যাবে কিনা, তার 2 দিয়ে কি ভাগ করে দেখবো? না, কখনোই না। আমরা করব কি, এর একক স্থানীয় অঙ্কটির দিকে লক্ষ্য করব। একক স্থানীয় অঙ্কটি যদি 2 দ্বারা ভাগ যায় 3 দুগুণে 6, তাহলে পুরা সংখ্যাটিকেই 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? এটা আমরা আগে শিখেছি। তাহলে বেজোড় সংখ্যা কাকে বলবো? এই জায়গাতে যদি কোনো একক স্থানীয় অঙ্কটি যদি জোড় সংখ্যা না হয়, বেজোড় সংখ্যা হয়ে থাকে 1 3 5 7 9 এগুলো হয়, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে জোড় এবং বেজোড় সংখ্যা চিনতে পেরেছি। এখন সংখ্যাটাকে 2 প্রকার ভাগ করা হয়েছে, কার উপর ভিত্তি করে? 2 দ্বারা ভাগের উপর ভিত্তি করেই জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা তৈরি করা হয়েছে। আবারও বলি, 2 দ্বারা ভাগের উপর ভিত্তি করেই জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক আছে? সেটা কার উপরে? একক স্থানীয় অঙ্কের মান দেখবো আমরা, যত বড় সংখ্যা দেখি। যেমন আরেকটা অঙ্ক দেখি আমরা, 7 5 2 3 2 7 8, এর শেষে একক স্থানীয় অঙ্কটি কত? 8। তাহলে এটা 2 দিয়ে ভাগ করা যায়, অতএব এই সংখ্যাটি জোড় সংখ্যা। যদি এখানে আমি একক স্থানীয় 1 দিলাম, এটা কি 1 কি 2 দিয়ে ভাগ করা যায়? না, অতএব এটা একটা বেজোড় সংখ্যা। জোড় বেজোড় আমরা সহজেই চিনতে পারবো। এখন আসি, সংখ্যাটি মৌলিক না যৌগিক। এই যে জোড় বেজোড় তো নির্ণয় করলাম, এর মধ্যে আমার মৌলিক আর যৌগিক না সহমৌলিক, এটা কিভাবে চিনবো, তাই না? মৌলিক সংখ্যাটা আগেও আমার সংখ্যার ক্লাসিফিকেশনের মধ্যে আমি বলেছিলাম, আজকেও বলতেছি, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ এর উৎপাদক দুটি থাকে, 1 এবং ওই সংখ্যায় ওর উৎপাদক, অন্য কোনো উৎপাদক নাই। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো উৎপাদক আছে, 2 বা ততোধিক উৎপাদক থাকে, তাকে যৌগিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা একটু ছোট্ট করে শিখে নিই কি মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7 11 13, তাই না? এই সংখ্যাগুলি 13-র ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 13কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 এবং 13, আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি? কখনোই যায় না। তাহলে এটা একটা হচ্ছে, আমরা বলবো মৌলিক সংখ্যা, 1 এবং 13 দিয়ে ভাগ করা যায়। 11ও তাই, 11 কি কি দিয়ে ভাগ করা যায়? 1 এবং 11 দিয়ে ভাগ করা যায়, আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? এভাবে আমরা 2 কে কি করতে পারি? 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়, আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তবে এখানে একটা লক্ষণীয় বিষয়, এই যে যতগুলো আমরা মৌলিক সংখ্যা লিখবো না কেন, এই একমাত্র জোড় সংখ্যা কিন্তু 2, তারপরে 3 5 7 11 13 17 19 এগুলো সব বিজোড় সংখ্যা, তাই না? শুধুমাত্র একটি জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা হয়, সেটা 2। এটা আমরা মাথায় রাখবো, একমাত্র জোড় সংখ্যা 2 হচ্ছে মৌলিক সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা 2 মৌলিক সংখ্যা, তাছাড়া কোনো জোড় সংখ্যা আর মৌলিক সংখ্যা নাই। তাহলে আমরা মৌলিক সংখ্যা শিখলাম, যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নাই। 3-এর ক্ষেত্রে 1 এবং 3 ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, অর্থাৎ 3 কে 1 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, নিঃশেষে বিভাজ্য, আর কোনো অবশিষ্ট থাকে না, তাকে নিঃশেষে বিভাজ্য বলা হয়। তাহলে আমরা এখানে শিখে পেলাম মৌলিক সংখ্যা কোনটা। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু আলাদা। যদি আমি একটা সংখ্যা 6 ধরি, এর উৎপাদক কত কত আছে? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 4টি উৎপাদক আছে। তাহলে এটা কখনোই মৌলিক সংখ্যা নয়, এটা একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে? এভাবে যদি আমরা 12-র ক্ষেত্রে কল্পনা করি, 14-র ক্ষেত্রে কল্পনা করি, এর অনেক উৎপাদক, 1 2 3 4 12 6 12 6 12,
তাহলে আমরা কতগুলো উৎপাদক পাচ্ছি? 2 এর অধিক উৎপাদক পাচ্ছি। তাহলে এটা মৌলিক না যৌগিক? 14 ক্ষেত্রেও তাই। হ্যাঁ, তাহলে মৌলিক যৌগিক আমরা শিখে ফেললাম। এখন আসলো আমাদের সহমৌলিক সংখ্যা কোনগুলো। যে কোনো দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাকে সহমৌলিক সংখ্যা বলা হয়। যে কোনো দুটি সংখ্যা, আমরা দেখি 3 আর 14 যদি দুটো সংখ্যা নেই, এদের গসাগু করলে কত হয়? 3 এর উৎপাদক কত? 1 আর 3, তাই না? 14 এর উৎপাদক কত? 14 এর উৎপাদক 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, আর হলো 14 দিয়ে যাবে। এই যে 1 ছাড়া এদের কোনো মিল আছে? দুটার মধ্যে উৎপাদকের মধ্যে মিল নাই। তাহলে 3 এবং 14 এই দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, পরস্পর সহমৌলিক সংখ্যা। তা সহমৌলিক সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাগুলো গসাগু করলে 1 পাওয়া যায়। ঠিক আছে, একমাত্র কমন উৎপাদক 1, তাকে বলা হয় পরস্পর সহমৌলিক। এভাবে আমরা যদি 3 এবারে নেই, 3 আর 12 নেই, এটা কি সহমৌলিক? কেন? 3 এর উৎপাদক কত? 1 এবং 3। 12 এর উৎপাদক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এই যে কমন উৎপাদক, এটা একটা, এটা একটা, 1 1 একটা কমন, 3 3 কমন, তাহলে এটা কখনো সহমৌলিক নয়। ঠিক আছে, অর্থাৎ কমন উৎপাদক 1 হতে হবে। সেই সংখ্যাগুলোকে আমরা বলবো, যেমন আমরা নিতে পারি 11 আর 2, এই দুটো যদি আমরা উৎপাদক করি, 2 এর উৎপাদক কি? 1 এবং 2, 11 এর উৎপাদক কি? 1 এবং 11, তাহলে এই দুটা 2 এবং 11 পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যা শিখে ফেলছি। যে সংখ্যাগুলোর গসাগু 1 তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে বুঝতে হবে এটা। এখন আসি, মৌলিক সংখ্যা নির্ণয় করব কিভাবে। বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় সূত্র। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় কিভাবে করব? এটা মুখস্থ করব না, এটা একটা ছোট্ট মোবাইল নাম্বার, আমরা অনেক মোবাইল নাম্বার মাথায় রেখেছি, অনেক। তাহলে একটা ছোট্ট একটা মোবাইল নাম্বার মনে রাখবো, তাহলে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। মনে রাখার জন্য কি? 4422, কোড নম্বর দিলাম। এখন নাম্বারটা বলি 322 321। সেটা কি? 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। কি কি? 1 থেকে, আমি একটু উপরে সাহায্য নেই, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি? 2 3 5 7, 4টে আছে। এই যে 4। এখন 11 থেকে আমরা চিন্তা করব, 11 থেকে 20-এর মধ্যে কয়টা আছে? 11 একটা, 13 একটা, 17 একটা, 19 একটা, তাহলে 4টা। ঠিক মিলে যাচ্ছে না? আবার 2 কি? 21 থেকে 30-এর মধ্যে কয়টা আছে? 23 একটা, 29 একটা। এটা কি? 31 থেকে 40-এর মধ্যে দুটো আছে। কি? 31 একটা, 37 একটা। মিলে যাচ্ছে? এভাবে শেষের ঘরটা কত জন? তাহলে 91 থেকে 100 পর্যন্ত কটা আছে? একটি, সেটা হলো 97, একটি সংখ্যা আছে। এভাবে যদি 80-র ঘরে বলি 2টা আছে, 70 ঘরে 3টা আছে। হ্যাঁ, আমরা এইভাবে সকল মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করব। পরীক্ষায় যদি এটাই বলুক, আমরা এই নাম্বারটা লিখে যদি বলে 50-এর মধ্যে কটা আছে, তাহলে 10 20 30 40 50, 50-এর ঘরে 3টা আছে। 50 থেকে 51 থেকে 60-এর মধ্যে 50-এর ঘর। আবার 60 থেকে 61 থেকে 70-এর মধ্যে 2টা, 71 থেকে 80-এর মধ্যে 2টা আছে। এইভাবে শিখবো আমরা, তাহলে সহজ হবে আমাদের বিষয়টা। এখন আসি আমরা, একটি সংখ্যা বৃহত্তম মান না ক্ষুদ্রতম সংখ্যা? বৃহত্তম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করব? আমরা এটা মনে রাখবো, মানের উপর ভিত্তি করে 2 প্রকার সংখ্যা। সেটা কি? বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। মানের উপর ডিপেন্ড করে। মানটা কি? বৃহত্তম সংখ্যা শুরু হবে 9 দিয়ে, বৃহত্তম সংখ্যা কত শুরু হবে? 9 দিয়ে। আর ক্ষুদ্রতম সংখ্যা শুরু হবে 1 দিয়ে। এই যে ক্ষুদ্রতম সংখ্যা শুরু হবে 1 দিয়ে, আর বৃহত্তম সংখ্যা শুরু হবে 9 দিয়ে। এই মানের উপর ভিত্তি করে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি বলি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9, কারণ 1 অঙ্কের 1টা। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 লেগে 1টা শূন্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেগে 2টা শূন্য। এভাবে বৃদ্ধি পাবে। ঠিক আছে,
গ্রেটেস্ট ভ্যালু অ্যান্ড লিস্ট ভ্যালু আমরা যে কোনো যে মান দেখে চিনতে পারবো, লিখতে পারবো সহজেই। কারণ বাইনারি সংখ্যা কি? 0 এবং 1 কে বাইনারি সংখ্যা বলা হয়। মনে থাকবে এটা, 0 এবং 1 এই দুটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে, 0 এবং 1 কম্পিউটারের ভাষায় এটা বাইনারি সংখ্যা। এখন সংখ্যা লেখার পদ্ধতিটা কিভাবে লিখবো আমরা? সংখ্যা লেখার পদ্ধতি আমরা মনে রাখবো, একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ, তাহলে নির্ণয় সংখ্যা বের হয়ে আসে। যেমন আমরা যদি বলি একক স্থানীয় অঙ্ক হলো 3, দশক স্থানীয় অঙ্ক হলো 4, অঙ্কটি কত? তাহলে আমরা সূত্র কি? সংখ্যা সমান সমান সূত্র হচ্ছে এই পাশে সংখ্যা লিখলাম, আর এই সূত্র লিখবো, একক স্থানীয় অঙ্ককে 1, একক স্থানীয় অঙ্ককে কি করবো? 1 দ্বারা গুণ, যোগ দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ, 3 1 3, 4 10 40, সংখ্যাটি হবে 40 আর 3 43। এইভাবে যদি আমরা সংখ্যাটি এভাবে ধরি, আবার একটু চেঞ্জ করে ধরলাম, এটা 5 এটা 1 ধরলাম, তো সংখ্যাটি কত? একক স্থানীয় অঙ্ককে 5 দ্বারা গুণ করবো, তাহলে সংখ্যাটি সমান সমান লিখে নিই আমরা, সংখ্যাটি সমান সমান একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ, যোগ দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ, তাহলে 5 যোগ 10, সংখ্যাটি হলো 15, 5 10 15। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারবো। যাই হোক, আজকের এই ক্লাসটা নিশ্চয়ই সবাইকে ভালো লেগেছে, ধন্যবাদ। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি বারবার রিপিটেড করলে অবশ্যই উপকৃত হবে। আর এই কয়েকটা নিয়ম দ্বারা আমরা এমন কিছু নৈর্ব্যক্তিক শিখবো পরবর্তী ক্লাসে, যা অহরহ প্রত্যেকটি পরীক্ষায় এসে থাকে এবং কোনো নির্ভুলভাবে উত্তর দিয়ে আসতে পারবে সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।